আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও আমাদের অনলাইন ক্লাসে ফিরে আসলাম। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো, কারণ তোমরা জানো তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু খুব সন্নিকটেই বলা যায়, কারণ আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আজকে অক্টোবর মাস চলে আসছে, সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষার খুব বেশি সময় বাকি নেই। তোমরা নিয়মিত ক্লাস করবে এবং পড়াশোনা করবা। তো আজকে আমরা আগের ক্লাসের ধারাবাহিকতায়, অর্থাৎ কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর চ্যাপ্টার 3 কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্স এর একটা অঙ্ক সলিউশন করব। অর্থাৎ কোম্পানির ট্যাক্স নির্ধারণ করার জন্য যে অঙ্ক করতে হয় সেই ধরনের অঙ্ক একটা সলিউশন করব। আমরা গত ক্লাসে অনুমোদনযোগ্য খরচ, অননুমোদনযোগ্য খরচ অথবা কোম্পানির ট্যাক্স নির্ণয় করার জন্য কি কি জিনিস আমাদেরকে জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি বিস্তারিত অন্য কোনো ব্যাপারে না যে সরাসরি আমরা অঙ্কে চলে যাব, যাতে আমি আমার নির্ধারিত ক্লাসের মধ্যে অঙ্কটা শেষ করতে পারি ক্লাস সময়ের মধ্যে। তো আমরা একটা অঙ্ক দেখি। দেখো, প্রবলেম 30। Problem 30. Following is the income statement of Bimal and Brothers Company for the year ended on 30th June 2017. এখানে ডান পাশে প্রথমে আয়গুলো দেয়া আছে। গ্রস প্রফিট 15 লাখ, প্রফিট অন সেল অফ মেশিনারি 20,000, ট্রান্সফার ফি 10,000, প্রফিট অন রিইস্যু অফ শেয়ার্স 15,000, ডিভিডেন্ড ইনকাম 25,000, ব্যাংক ইন্টারেস্ট 5,000। তাহলে এখানে যে আয়গুলো দেওয়া আছে আমাদেরকে একটু বুঝতে হবে যে সবগুলো আয় এগুলো আসলে বিজনেসের আয় না। যেমন প্রফিট অন রিইস্যু অফ শেয়ার্স, এটা সাধারণত আয় হিসেবে দেখানো হয় না, বিজনেসের আয় হিসেবে তারপর তারা দেখাইছে। আবার এই আয়গুলোকে যদি আমরা ভাগ করি, কিছু হচ্ছে অপারেটিং ইনকাম, কিছু হচ্ছে নন অপারেটিং ইনকাম। যেমন আমরা যদি বলি ডিভিডেন্ড ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট, এগুলো হচ্ছে কোম্পানির ইনকাম। তবে এভাবে প্রফিট অন সেল অফ মেশিনারি সবই ইনকাম, তবে এগুলো হচ্ছে নন অপারেটিং ইনকাম। আর বাম পাশে তার কিছু এক্সপেন্স বলা আছে, যেমন স্যালারিজ, জেনারেল এক্সপেন্স, ডিরেক্টরস ফি, অডিট ফি, আন্ডাররাইটিং কমিশন, কন্ট্রিবিউশন টু স্টাফ প্রভিডেন্ট ফান্ড, repair of machinery, research expense, traveling expense, donation, commission, fire insurance premium, interest on debenture, debenture redemption, managing agent commission, তারপর আছে loss on sale of securities, reserve for bad debts, income tax reserve, fines and penalties, নেট ইনকাম। তাহলে আমাদের ডান পাশে তারা প্রথমে আয়গুলো বলছিল, টোটাল আয় হচ্ছে 15,74,500। এরপর বাম পাশে তারা এক্সপেন্সগুলো বাদ দিছে, এক্সপেন্স বাদ দিয়ে তারা নেট ইনকাম শো করছে 9,04,000। তবে এখানে বলে রাখা ভালো, তারা যে সকল এক্সপেন্স এখানে শো করছে সবগুলো এক্সপেন্স আসলে আমরা বিজনেসে অ্যালাউ করে না। তারপরও তারা কিছু এক্সপেন্স এখানে দেখাইছে, যেমন আন্ডাররাইটিং কমিশন, তারপর নিচের দিকে আছে ডিবেঞ্চার রিডিমশন অর্থাৎ ঋণপত্র পরিশোধ। এগুলা যদিও আয় না, মানে সরাসরি বা রিয়েল এক্সপেন্স হিসাবে দেখানো যায় না, কিন্তু তারা দেখাইছে। যার ফলে আমরা যখন অঙ্ক করব তখন বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেগুলো আসলে তারা আয় হিসেবে দেখাইছে কিন্তু আয় না, অথবা ব্যয় হিসেবে দেখাইছে সেগুলো ব্যয় না। আমাদের ইনকাম ট্যাক্স পারপাজে সেগুলোকে সমন্বয় করতে হবে। এরপর কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, যেমন 1 নাম্বার বা এ নাম্বার বলা আছে, জেনারেল এক্সপেন্স ইনক্লুডস টাকা 15,000 অ্যাজ প্রিলিমিনারি এক্সপেন্স অ্যান্ড টাকা 5,000 অ্যাজ কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কম্যানস ক্যান্টিন।
তাহলে আমাদের ভিতরে বলা আছে জেনারেল এক্সপেন্স। তো জেনারেল এক্সপেন্স দেওয়া ছিল এখানে 2 নাম্বার আইটেম 1,60,000। তো পরে আবার বলা আছে জেনারেল এক্সপেন্সের মধ্যে 15,000 টাকা ইনক্লুডেড হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স, আর 5,000 হচ্ছে কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কম্যানস ক্যান্টিন। বি নাম্বারে বলা আছে স্যালারিজ ইনক্লুড টাকা 10,000 পেইড অ্যাজ পেনশন টু রিটায়ার্ড ম্যানেজার। সি নাম্বারে ডেপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস অ্যামাউন্ট টাকা 10,000, অর্থাৎ ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী ডেপ্রিসিয়েশন দেখানো যাবে 10,000 টাকা, কিন্তু তারা ডেপ্রিসিয়েশন দেখাইছে হচ্ছে, দেখো কোথায় আছে ডেপ্রিসিয়েশন, রিপেয়ার ডোনেশন কমিশন ডেপ্রিসিয়েশন, আচ্ছা ডেপ্রিসিয়েশন এখানে আমি দেখতে পাচ্ছি না। এই পেজে কি আছে? আচ্ছা আমার চোখে পড়ছে না। তাহলে তারা যদি ডেপ্রিসিয়েশন না দেখায় থাকে তাহলে ডেপ্রিসিয়েশন ইনকাম ট্যাক্স পারপাসে 10,000 টাকা দেখানো যাবে, হয়তো বা তারা দেখায় নাই। তারপরে সাম অফ টাকা 1,000 ইজ ইন রেসপেক্ট অফ ট্রাভেলিং এক্সপেন্স ইজ নট সাপোর্টেড বাই লিগাল ভাউচার। তাহলে তারা ট্রাভেল এক্সপেন্স যা দেখাইছে এর মধ্যে 1,000 টাকা আসলে তারা এটার ভাউচার দেখাইতে পারে নাই। তারপরে সাম অফ টাকা 12,000 রিটার্ন অফ ইন দ্য পাস্ট অ্যাজ ব্যাড ডেট অ্যান্ড অ্যালাউন্স প্রিভিয়াসলি ওয়াজ রিকভার্ড ইন দিস ইয়ার। তাহলে ই নাম্বারে বলছে 12,000 টাকা রিটার্ন অফ অ্যাজ এ ব্যাড ডেট, অর্থাৎ অনাদি পাওনা হিসাবে আগে বিলুপ সাধন করা হয়েছিল, কিন্তু এই বছর আবার সেই 12,000 টাকা পাওয়া গেছে। এফ নাম্বারে কমিশন ইনক্লুডস টাকা 1,500 অ্যাজ সিক্রেট কমিশন পেইড টু দ্য ম্যানেজিং ডিরেক্টর। তাহলে ম্যানেজিং ডিরেক্টরকে কমিশন দেওয়া হয়েছে, এরকম আছে 1,500 টাকা। আর পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড declared by the company is 5% cash and 10% stock dividend. Compute the total income and tax liability of the company. তাহলে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 5% ক্যাশে 10% স্টকে। এখন আমাদেরকে এই কোম্পানির ট্যাক্সেবল ইনকাম কত এবং ট্যাক্স লায়াবিলিটি কত সেটা বের করতে বলছে। আমরা অঙ্ক দেখলাম, এখানে বলা ছিল যে বিমল অ্যান্ড ব্রাদার্স কোম্পানি তার কিছু আয় দেয়া আছে, কিছু ব্যয় দেয়া আছে। আলটিমেটলি তাদের নেট ইনকাম দেয়া আছে হচ্ছে 9,04,000 এবং সাথে সাথে কিছু এডিশনাল ইনফরমেশন দেয়া আছে। আর আমাদেরকে নির্ণয় করতে বলছে কম্পিউট দ্য টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য কোম্পানি। তাহলে এখানে আমরা যেটা বলতেছিলাম যে তার যে আয় তারা দেখাইছে ব্যবসায়, কিন্তু আসলে আমরা ট্যাক্স পারপাজে সবগুলো আয়কে আমরা আয় হিসাবে নিতে পারি না। আবার কিছু কিছু ব্যয় তারা দেখাইছে যেগুলোকে আমরা আসলে ব্যয় হিসাবে দেখানো উচিত না। এই জন্য আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করে তার আসলে আমার ট্যাক্স নির্ণয় করার জন্য ট্যাক্সেবল ইনকাম কতটুকু সেটা বের করতে হবে, তারপরে ট্যাক্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি হচ্ছে বিমল অ্যান্ড ব্রাদার্স কোম্পানির ইনকাম ইয়ার হচ্ছে 2000। আমাদের অঙ্কটা দেয়া ছিল বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেয়া ছিল হচ্ছে 2017 সালের 30শে জুন। তার মানে 16-17 হচ্ছে আমার ইনকাম ইয়ার, আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2017-18। আর ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম তাহলে আমাদের ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম ক্যালকুলেট করতে হবে।
particulars টাকা net income as per income statement net income as per income statement হচ্ছে 9,04,000 add inadmissible expenses আচ্ছা এখন আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আমাদের এখানে নেট ইনকাম দেওয়া আছে 9,04,000 আমরা জানি নেট ইনকাম বিফোর ট্যাক্স যা থাকে সেটার উপরে আমরা ট্যাক্স রেট অ্যাপ্লাই করে আমরা ট্যাক্স বের করি তাহলে এই যে 9,04,000 টাকা তারা ইনকাম দেখাইছে এই ইনকাম বের করার তারা যে বের করছে সেটা যদি সম্পূর্ণভাবে আমার ট্যাক্স ল অনুযায়ী হইতো তাহলে আমি আর বাড়তি কোনো অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন ছিল না আমি 9,04,000 টাকার উপরে আমি ট্যাক্স রেট অ্যাপ্লাই করে যা ট্যাক্স আসে সেটা বের করে ফেলতাম কিন্তু তারা 9,04,000 টাকা আমাদের যে ইনকাম দেখাইছে সেই ইনকাম বের করার সময় তারা যে সকল আয় যে সকল ব্যয় বাদ দিছে সবগুলা ব্যয় আসলে ইনকাম ট্যাক্স ল অনুযায়ী বাদ দেওয়া যাবে না কিন্তু তারা বাদ দিছে তাহলে যে সকল ব্যয় তারা বাদ দিছে যেগুলো বাদ দেওয়ার কথা ছিল না তাহলে ওই ব্যয়গুলো যদি তারা বাদ না দিত তাহলে কিন্তু ব্যয় যদি বাদ না দিত বা ব্যয় কম দেখাইতো তখন আয়টা আরো বেশি হইতো এই জন্য আমরা যেই ব্যয়গুলা বাদ দেওয়ার কথা ছিল না কিন্তু তারা ব্যয় বাদ দিছে সেইগুলোকে আবার যোগ করে দিব তাহলে কি কি ব্যয় অর্থাৎ ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স অননুমোদনযোগ্য খরচ আমরা গত ক্লাসে দেখছি যে যেই খরচগুলা আমার হয়তো আমি বিজনেস পারপাজে বাদ দিতে পারি কিন্তু আইন বা ট্যাক্স ল অনুযায়ী বাদ দিতে পারি না অননুমোদিত খরচ বা ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স যে খরচগুলা বাদ দিছে এখন আবার সেইগুলোকে আমরা যোগ করে দেব যেমন তারা বাদ দিছে হচ্ছে একেবারে আমি যদি প্রথম দিক থেকে আসি টেবিলের প্রথম দিক থেকে আসলে আছে আন্ডার রাইটিং কমিশন যেটা অননুমোদনযোগ্য খরচ আছে ডোনেশন যেটা অননুমোদনযোগ্য খরচ আছে ডিবেঞ্চার রিডিমশন আমার ক্যাপিটাল এক্সপেন্স অর্থাৎ এটা কিন্তু আমার খরচ না কিন্তু তারা খরচ হিসেবে দেখাইছে এরকম আছে লস অন সেল অফ সিকিউরিটিজ রিজার্ভ ফর ব্যাড ডেটস ইনকাম ট্যাক্স রিজার্ভ ফাইনস অ্যান্ড পেনাল্টিজ এগুলো আমার কিন্তু খরচ হিসেবে বাদ দেওয়া যায় না আমরা গত ক্লাসে অননুমোদনযোগ্য খরচ হিসেবে এগুলো দেখে আসছি এছাড়াও জেনারেল এক্সপেন্সের মধ্যে ইনক্লুডেড আছে প্রিলিমিনারি এক্সপেন্স আছে কনস্ট্রাকশন অফ ওয়ার্কসম্যান ক্যান্টিন তো এগুলো আমার বাদ দেওয়া যাবে না যেমন প্রিলিমিনারি এক্সপেন্স বাদ দেওয়া যায় না সেটা আমরা গত ক্লাসে দেখছি তারপর ওয়ার্কম্যানস ক্যান্টিন এটা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার তো এইগুলো বাদ দেওয়া যাবে না তাহলে যেগুলো বাদ দেওয়া যাবে না কিন্তু তারা বাদ দিয়েছে সেগুলো আমরা এখন যোগ করে দেব তাহলে প্রিলিমিনারি এক্সপেন্স আমার সমন্বয়ের 1 নম্বরে বলা আছে প্রিলিমিনারি এক্সপেন্স বলা ছিল 15,000 টাকা তারপর কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কসম্যান ক্যান্টিন কস্ট অফ construction of workman canteen হচ্ছে 5,000 টাকা তারপর আন্ডাররাইটিং কমিশন আন্ডাররাইটিং কমিশন বাদ দিয়েছে তারা 20,000 টাকা এটা আমরা আবার যোগ করে দিলাম তারপর ডোনেশন বাদ দিয়েছে 10,000 টাকা আমরা যোগ করে দিলাম তারপর ডিবেঞ্চার রিডিমশন
অর্থাৎ ঋণপত্র পরিশোধ। তো ঋণপত্র পরিশোধ আমার এটা কোনো খরচ না, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা আমার মূলধন জাতীয় পরিশোধ, এটা তার খরচ হিসেবে দেখায় যায়। এটা আসলে আমরা আবার যোগ করে দিলাম। তারপর লস অন সেল অফ সিকিউরিটি, লস অন সেল অফ সিকিউরিটি, তাহলে লস অন ইনভেস্টমেন্ট আমার বাদ দেওয়া যাবে না। আমরা গত ক্লাসে অননুমোদনযোগ্য খরচ এর ক্ষেত্রে বলছি, অর্থাৎ বিনিয়োগ বিক্রয়জনিত ক্ষতি, তারা বাদ দিয়েছে, এটা আবার যোগ করে দিলাম 4000 টাকা। ট্রাভেলিং এক্সপেন্স নট সাপোর্টেড ভাউচার, আমাদের সমন্বয়ে বলা ছিল ট্রাভেলিং এক্সপেন্স নট সাপোর্টেড বাই ভাউচার, আমার বলা ছিল 1000 টাকা। তাহলে নর্মালি ট্রাভেলিং এক্সপেন্স বাদ দেওয়া যাবে একটা লিমিট পর্যন্ত। আমরা বলছিলাম গত ক্লাসে যে কোনো কর্মচারীর 3 মাসের বেসিক এর সমান, অথবা মূল খরচের 4/3 এর দুইটার মধ্যে যেটা কম, এই পরিমাণ অ্যামাউন্ট প্রতি 2 বছরে বাদ দেওয়া যাবে। কিন্তু যদি সেটা লিগাল সাপোর্টিং ডকুমেন্ট তো দেখাতে হবে যে আমার এই পারপাজে এই সময় খরচ হয়েছে, কিন্তু তারা বলতেছে 1000 টাকা খরচ তারা লিগাল ডকুমেন্ট দেখাতে পারে নাই। তারপর সিক্রেট কমিশন টু ম্যানেজিং ডিরেক্টর, অংশীদারদের থেকে অথবা কোম্পানির কোনো কর্মচারীকে, অর্থাৎ যেমন এমডি বা এদেরকে যদি কোনো কমিশন দেওয়া হয় তাহলে সেগুলো বাদ দেওয়া যায় না। তাহলে আমরা যোগ করে দিলাম হচ্ছে 1500 টাকা। তারপর রিজার্ভ ফর ব্যাড ডেটস, আমরা বলছি আয়কর অনাদায়ী পাওনা সঞ্চিতি বা রিজার্ভ, সেটা বাদ দেওয়া যায় না, তারা বাদ দিয়েছে। রিজার্ভ ফর ব্যাড ডেট হচ্ছে 30,000 টাকা। দেন ইনকাম ট্যাক্স রিজার্ভ, আমরা আয়কর সঞ্চিতি, আমরা গত ক্লাসে বলছি যে কোনো প্রকার সঞ্চিতি, কর্মচারী কল্যাণ তহবিলের সঞ্চিতি অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা আয়কর সঞ্চিতি, যে কোনো সঞ্চিতি নামে ফান্ড ট্রান্সফার করলে সেটাকে খরচ হিসেবে বাদ দেওয়া যাবে না। ফাইন্স অ্যান্ড পেনাল্টিজ, আমরা বলছি ক্ষতিপূরণ, অর্থাৎ আইন ভঙ্গের কোনো ক্ষতিপূরণ দিলে সেটাকে এক্সপেন্স হিসেবে বাদ দেওয়া যাবে না। ফাইন্স অ্যান্ড পেনাল্টিজ বাবদ তারা বাদ দিয়েছে 6500 টাকা। তাহলে তারা যে সকল খরচ দেখাইছে যেগুলো আসলে খরচ হিসেবে আমার আইন অনুযায়ী দেখানোর কথা না, সেগুলো আমরা আবার যোগ করে দিলাম। তাহলে এই খরচগুলো মোট হচ্ছে 1,45,000 টাকা। তাহলে এই খরচগুলো যদি সে না দেখাইতো তার কিন্তু আয় আগে 1,45,000 টাকা বেশি হইতো। তো এই জন্য আমরা এই ইনকামের সাথে এটাকে আবার যোগ করে দিতেছি। টোটাল হচ্ছে 10,49,000। এখন 10,49,000 টাকা আমার এখন আয়, অর্থাৎ আফটার অ্যাডিং নেট ভিজিবল এক্সপেন্সেস। আমরা এগুলো মুছে আবার নতুন করে শুরু করতেছি পরের অংশ। তাহলে আমরা একেবারে হেডিং, মনে করো বিস্তারিত অংশগুলো তো আমরা দেখাইছি, সেইটার নিচে যে ছিল সেটাই আমরা 1,45,000 টাকা যোগ করলে 10,49,000 টাকা, এখান থেকে ব্যালেন্স নিয়ে আবার পরবর্তী অংশ শুরু করতেছি। দেন লেস অ্যালাউবল ডেপ্রিসিয়েশন, অর্থাৎ
আয়কর আইন অনুযায়ী আমাদেরকে বলা আছে 10,000 টাকা ডেপ্রিসিয়েশন দেখানো যাবে, কিন্তু আমরা দেখাই নেই। তাহলে যেই খরচ দেখানো যাবে দেখানো হয় নাই, তো সেইগুলা আমি খরচ দেখাইলে কি করতাম, খরচ দেখাইলে আমি লাভ থেকে বাদ দিতাম বা আয় থেকে বাদ দিতাম। তাহলে 10,000 টাকা বাদ দেওয়ার কথা ছিল, বাদ দেই নেই, এখন আমি বাদ দিয়ে দিব। তাহলে 10,39,000। তাহলে এই খরচটা আগে বাদ দেওয়ার কথা ছিল, বাদ দেয়নি, এই জন্য বাদ দিলাম। আর যেই খরচ বাদ দেওয়ার কথা না বাদ দিছি সেগুলো যোগ করে দিছি আগে। এইভাবে add income not shown in the income statement, bad debt recovered। আচ্ছা, আমরা একটা আমাদের আয় হয়েছে কিন্তু আয় হিসাবে দেখাইনি, অর্থাৎ ব্যাড ডেট আমরা অনাদায়ী পাওনা হিসেবে দেখাইছিলাম, পরে আবার সেটা কালেকশন করছি। তাহলে এই যে কালেকশন করলাম 12,000 টাকা, এখন এটা আমার আয়, কিন্তু এই আয়টা আমার ইনকাম স্টেটমেন্টে দেখানো হয়নি, এই জন্য আমি এখানে আবার সেটা দেখাই দিতেছি 12,000 টাকা। তাহলে 10,51,000 টাকা। তারপর তাহলে এই যে 10,51,000 টাকা আমার নেট ইনকাম এখন দেখাচ্ছে, তো এর মধ্যে কিছু কিছু ইনকাম আমার আছে যেগুলো আসলে আমার নন অপারেটিং ইনকাম বা আসলে আদৌ কোনো ইনকাম না। তাহলে সেই নন অপারেটিং এবং যেগুলো ইনকাম না সেগুলো আমি বাদ দিব যাতে আমার অপারেটিং ইনকাম থাকে। তাহলে এইখান থেকে আমি নন অপারেটিং ইনকাম অথবা আদৌ যেগুলো ইনকাম না সেগুলো বাদ দিলে আমার থাকবে শুধু অপারেটিং ইনকাম। তাহলে নন বিজনেস ইনকাম লেস নন বিজনেস ইনকাম। তাহলে নন বিজনেস ইনকাম কোনগুলো, আমার যে আয় দেয়া ছিল, আয়ের মধ্যে দেয়া ছিল কি কি দেয়া ছিল, এখানে দেয়া ছিল গ্রস প্রফিট 15 লাখ টাকা, এরপরে প্রফিট অন সেল অফ মেশিনারি ছিল, ট্রান্সফার ফি ছিল, প্রফিট অন রিইস্যু অফ শেয়ারস ছিল, ডিভিডেন্ড ইনকাম ছিল, ব্যাংক ইন্টারেস্ট। তাহলে এর মধ্যে নন বিজনেস ইনকাম অর্থাৎ আমার অনেকটা নন অপারেটিং ইনকামের মতো যেগুলো, সেগুলো আমরা এখন বাদ দেব। যেমন প্রফিট অন সেল অফ মেশিনারি, প্রফিট অন সেল অফ মেশিনারি। তাহলে মেশিনারি বিক্রি করে আমার যে লাভ সেটা আমার আয় বা ইনকাম, কিন্তু এটা আমার মূল বিজনেস ইনকাম না। অর্থাৎ আমার পুরাতন মেশিনারি বিক্রি করব আর সেখান থেকে আয় হবে, এটা কিন্তু আমার মূল বিজনেস না। তাহলে নন বিজনেস ইনকাম, আমার ইনকাম কিন্তু নন বিজনেস ইনকাম, সেগুলো আমরা বাদ দিতেছি। এখন হচ্ছে 20,000 টাকা। তারপর ট্রান্সফার ফি, ট্রান্সফার ফি 10,000 টাকা। প্রফিট অন রিইস্যু অফ শেয়ারস, প্রফিট অন রিইস্যু অফ শেয়ারস, তাহলে 15,000। তারপর ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড ইনকাম হচ্ছে 25,000। ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে 4,500, মোট 74,500। বাদ দিলে থাকবে আবার হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস, হচ্ছে 9,76,500, 9,76,500। তাহলে এই জায়গাটা খেয়াল করো, আমাদের প্রথমে আমাদের ইনকাম দেয়া ছিল 9,04,000, এর সাথে যে সকল
খরচ আমার বাদ দেওয়ার কথা ছিল না, কিন্তু আমি বাদ দিয়েছিলাম, যার ফলে আমার আয় কম ছিল। সেই খরচগুলো আবার যোগ করে দিছি। যোগ করার কারণে আমার আয় বৃদ্ধি পাওয়া হয়েছে এখন 10,49,000। এরপর আমার একটা খরচ অ্যালাউবল ছিল, অর্থাৎ দেখানো যাইতো, কিন্তু আমি দেখাই নাই। এরকম ডেপ্রিসিয়েশন আমার 10,000, সেটা আগে বাদ দেওয়ার কথা ছিল, বাদ দিইনি, এই জন্য এখন বাদ দিলাম। তাহলে রইল আমার আয় 10,39,000। এরপর আমার একটা আয় যেটা দেখানোর কথা ছিল কিন্তু আমি দেখাই নাই, সেই আয়টা যদি আমি দেখাইতাম তাহলে কিন্তু আমার আয় আরও বেশি হতো। সেটা যেহেতু দেখাইনি, এখন সেই আয়টা আমি এখন আবার নতুন করে যোগ করতেছি 12,000। তাহলে আমার এখন আয় হলো 10,51,000। এই 10,51,000 আয়ের মধ্যে আমার ব্যবসায়িক আয় কতটুকু, সেটার জন্য আমরা অব্যবসায়ী আয় যত আছে, নন বিজনেস ইনকাম, সেগুলো বাদ দিতেছি। তাহলে এই সবগুলো হচ্ছে আমার অব্যবসায়ী আয়, অর্থাৎ আমার আয় কিন্তু আমার মূল বিজনেসের আয় না। তাহলে আমার এই 74,500 টাকা হচ্ছে আমার অব্যবসায়ী আয়। এটা বাদ দেওয়ার পরে আমার যেটা থাকতেছে সেটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস, অর্থাৎ ব্যবসায়িক আয় বা অপারেটিং ইনকাম। তাহলে আমার ব্যবসায়িক আয় এখন আমরা পাইলাম 9,76,500 টাকা। তাহলে আমরা যদি এখান থেকে একেবারে সামারি, আচ্ছা যাই হোক, তাহলে এই ফিগারের সাথে আমরা কি করব, আমরা বোঝানোর জন্য আবার মূল হেডিংটা শুধু লিখতেছি, লেস নন বিজনেস ইনকাম। আমরা 74,500 বাদ দিতেছি, বাদ দিলে আমরা পাইতেছি হচ্ছে 9,76,500। এইটা ছিল আমাদের বিজনেস ইনকাম। এখন আমার ব্যবসায়ের আয় যা টোটাল আয়ের উপরে কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে। আমাদের এখানে কিন্তু বলা আছে ক্যালকুলেশন অফ টোটাল ইনকাম। তাহলে টোটাল ইনকাম বের করার জন্য আমার বিজনেস ইনকামের সাথে আবার নন বিজনেস ইনকাম যোগ করতে হবে। তাহলে অ্যাড হচ্ছে নন বিজনেস ইনকাম। তাহলে নন বিজনেস ইনকাম আগে যেগুলো বাদ দিয়েছিলাম সেগুলো আবার যোগ করতে হবে। আমি বাদ দিয়েছিলাম আগে কারণ বিজনেস ইনকাম বের করব। এখন বিজনেস ইনকাম বের করছি, এখন এটার সাথে আবার নন বিজনেস ইনকাম যোগ করে টোটাল ইনকাম বের করব। তো নন বিজনেস ইনকামের মধ্যে প্রথম ছিল প্রফিট অন সেল অফ মেশিনারি। প্রফিট অন সেল অফ মেশিনারি 20,000 টাকা। তারপর ট্রান্সফার ফি 10,000 টাকা। ডিভিডেন্ড হচ্ছে 25,000 টাকা। ব্যাংক ইন্টারেস্ট 4,500 টাকা। আচ্ছা, এখানে একটু বলার আছে, সেটা হচ্ছে $4,500 ইন্টু 190। ব্যাংক ইন্টারেস্ট আমাদের দেওয়া আছে 4,500 টাকা। তার মানে এটা হচ্ছে আমার নেট ব্যাংক ইন্টারেস্ট। আমরা যেমন মনে করো আমার সোনালী ব্যাংকে বা যে কোনো একটা ব্যাংকে আমাকে ইন্টারেস্ট দিল 1,000 টাকা, তাহলে সে যে আমাকে ইন্টারেস্ট দিবে সেটা কিন্তু সে আমাকে 10% ট্যাক্স কেটে, অর্থাৎ যেটা টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, তাহলে ট্যাক্স কেটে তারপরে বাকি 90% আমাকে দিবে। তাহলে 90%-এ যদি 1,000 টাকা আমার আমার ইন্টারেস্ট জমা হয়, তাহলে 100%-এ কত ছিল, সেই 100%টাকে আমার এখানে ইনকাম হিসাবে দেখাইতে হবে।
তাহলে ব্যাংক ইন্টারেস্ট আমার দেয়া আছে এখানে, আসলে নেট ফিগার হচ্ছে 4,500, এটা হচ্ছে 90%, অর্থাৎ আফটার ডিডাক্টিং 10% টিডিএস। তাহলে এটাকে যদি আমি 100% করতে চাই তাহলে 4,500 ইন্টু 100 ডিভাইডেড বাই 90, তাহলে এটা হবে 5,000। আর নন বিজনেস ইনকামে আগে আমরা আরেকটা আইটেম বাদ দিয়েছিলাম যেটা যোগ করি নাই, সেটা হচ্ছে আমার যে প্রফিট অন রি ইস্যু অফ শেয়ারস। তো রি ইস্যু অফ শেয়ার বলতে এখানে বোঝায় যে মনে করো আমি একটা শেয়ার কিনে নিয়েছিলাম, অর্থাৎ যেটাকে বলে রিপারচেজ অফ শেয়ার, পুনর্ক্রয় শেয়ার, নিজের শেয়ার নিজে ক্রয় করা, রিপারচেজ অফ শেয়ারস। তো সেই শেয়ারটা আবার আমি বিক্রি করলাম, তাহলে পুনর্ক্রয়কৃত শেয়ার যদি আমি মার্কেটে বিক্রি করি সেটা থেকে যে লাভ হয় সেটা, তো সেটা আমার মূলধন জাতীয় আয়। তো সেটা আমরা সাধারণত এখানে মুনাফা জাতীয় আয় হিসাবে ইনক্লুড করি না, এই জন্য আমরা এই আইটেমটা আর যোগ করি নাই। তাহলে এখন আমার টোটাল ইনকাম, এইগুলো যোগ করার পরে এগুলো ছিল 60,000 টাকা, তাহলে 9,76,500 যোগ নন বিজনেস ইনকাম হচ্ছে 60,000, যোগ করলে আমি পাবো 10,36,500, 10,36,500। এটা হচ্ছে আমার টোটাল ইনকাম। তাহলে এই যে টোটাল ইনকাম বের হলো, এটা হচ্ছে আমার এখন এই 10,36,500 টাকার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে। তাহলে আমার একটা ইনকাম দেওয়া ছিল নেট ইনকাম, কিন্তু সেই ইনকামটা ট্যাক্স পারপাজে সঠিক না, তার সাথে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, অর্থাৎ কিছু আইটেম যোগ করতে হবে, কিছু আইটেম বিয়োগ করতে হবে, আলটিমেটলি তারপরে আমি যে ইনকাম পাবো সেটা হচ্ছে আমার ট্যাক্স পারপাজে নেট ইনকাম। তাহলে এই যে 10,36,500 নেট ইনকাম পাইলাম, আমার এখন এইটার উপরে ট্যাক্স দিতে হবে। তাহলে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশনের জন্য আমার গ্রস ইনকাম, ট্যাক্স রেট, অ্যামাউন্ট অফ ট্যাক্স, গ্রস ইনকাম, ট্যাক্স রেট, অ্যামাউন্ট অফ ট্যাক্স। তাহলে টোটাল ইনকাম except dividend and capital gain। আমরা একটু আগে টোটাল ইনকাম ক্যালকুলেশন করছি 10,36,500 টাকা। তাহলে সেই টোটাল ইনকাম থেকে ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইন যদি থাকে সেইটা বাদ দেওয়ার পরে আমার যা আছে সেটা আমরা এখানে প্রথমে নিব। তাহলে আমার 10,36,500 মাইনাস ডিভিডেন্ড ছিল 25,000 মাইনাস আমার ক্যাপিটাল গেইন ছিল কিনা, আমার এখানে ছিল প্রফিট অন সেল অফ মেশিনারি 20,000। তাহলে প্রফিট অন সেল অফ মেশিনারি 20,000 সেটা আমরা যদি ক্যাপিটাল গেইন হিসেবে ধরি, তাহলে আমরা এখন টোটাল ইনকাম এক্সেপ্ট ডিভিডেন্ড অ্যান্ড ক্যাপিটাল গেইন, অর্থাৎ টোটাল ইনকাম 10,36,500, এখান থেকে ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইন মাইনাস করার পরে আমি পাচ্ছি 9,91,500, 9,91,500। এইটার উপরে আমার ট্যাক্স রেট, আমার বলা আছে কোম্পানি কি ধরনের কোম্পানি, compute the total income and tax liability of the company। কোম্পানির ধরন কিরকম সেটা আমাকে বলা নাই,
এটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি না পাবলিক লিমিটেড কোম্পানি? তবে আমার নামে আছে হচ্ছে বিমল অ্যান্ড ব্রাদার্স কোম্পানি। তাহলে নাম থেকে আমাদের ধারণা করা যায় এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেহেতু কোথাও পাবলিকলি ট্রেডেড অথবা প্রাইভেটলি ট্রেডেড কিছু বলা নেই, সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রাইভেটলি ট্রেডেড কোম্পানি ধরতেছি। তাহলে আমার রেট হচ্ছে 35%। অবশ্য এখন আমাদের ট্যাক্স রেটে কোনো পরিবর্তন আছে কিনা কোম্পানির, নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে হচ্ছে 32। আগে যেটা ছিল 35%, সেটা এখন 32.5%। আচ্ছা, যদিও বইয়ে 35% দ্বারা করা আছে, কারণ এই বইটা আগের বই। আমরা এটাকে যেহেতু লেটেস্ট বলছে 32.5%, সেটা দিয়েই করতেছি 32.5%। তাহলে 32.5% কত হয় সেটা আমাদেরকে একটু আলাদাভাবে হিসাব করতে হবে। আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। এখান থেকে হচ্ছে 9,91,500, 9,91,500 ইন্টু 0.325 হচ্ছে 3,22,237। 3,22,237.5। আচ্ছা, তারপর তাহলে আমার টোটাল ইনকাম থেকে ডিভিডেন্ড বাদ দিয়েছিলাম আর ক্যাপিটাল গেইন বাদ দিয়েছিলাম, কারণ ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইনের উপরে কিন্তু আমার 32.5% হারে ট্যাক্স ধরা হয় না। আমি যদি এটা বাদ না দিতাম, সবটার উপরে যদি 32.5% ধরতাম, তাহলে কিন্তু ভুল হইতো। এই জন্য আমার যার উপরে যত পার্সেন্ট অ্যাপ্লিকেবল তার জন্য ততটুকুই ধরতে হবে। তাহলে ডিভিডেন্টের উপরে আমরা ধরে হচ্ছে 20%। তাহলে ডিভিডেন্ড ইনকাম হচ্ছে 25,000, এর রেট হচ্ছে 20%, অর্থাৎ আমার 5,000 টাকা। 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল গেইন হচ্ছে 20,000 টাকা। ক্যাপিটাল গেইনের উপর হচ্ছে 15%, তাহলে 3,000 টাকা। তাহলে টোটাল ট্যাক্স 5, 3, 8 আর 22, 30, 3,30,200, 3,30,237.5 হচ্ছে টোটাল ট্যাক্স, লেস ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। অর্থাৎ এই যে আমরা ডিভিডেন্ড ইনকাম পাইছি, তো ডিভিডেন্ড ইনকাম আমরা অন্য কোম্পানি থেকে পাইছি, তাহলে এইটার ক্ষেত্রেও অন্য কোম্পানি যখন আমাদেরকে ডিভিডেন্ড দিবে, সে আমাদের কাছ থেকে ট্যাক্স কেটে রাখবে, ট্যাক্স কেটে বাকিটুকু আমাকে দিবে। তাহলে আমাদের আসলে এই যে 5,000 টাকা ডিভিডেন্ডের উপরে ট্যাক্স, সেটা আসলে তারা কাইটা রাখছে বা আগে দেওয়া হয়ে গেছে। আর আমরা ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, অর্থাৎ ব্যাংকের উপরে যে আমরা 500 টাকা ইন্টারেস্ট, সেটাও আমাদের টিডিএস আমরা দেখাইছিল। অর্থাৎ আমরা বলছিলাম যে আমরা কিন্তু নেট পাইছি 4,500। তাহলে সেই টিডিএস আমরা 5,500 আমরা বাদ দিলাম।
তাহলে আমার নেট ট্যাক্স লায়াবিলিটি, নেট ট্যাক্স লায়াবিলিটিস 5,500 বাদ দিলে অর্থাৎ এখানে আরেকটু করি আমরা, শূন্য 7 3, তারপর 5 আছে 12 হবে, 7 হলে 1, 6 আছে 10 হবে, 4 হলে 1, 1 আছে 2, অর্থাৎ 3,24,000। এখানে ছিল 3,30,237। এখান থেকে 5,500 বাদ দিলে 3,24,737.5 হচ্ছে আমার নেট ট্যাক্স লায়াবিলিটি। তাহলে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশনের সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমার টোটাল ইনকাম এর মধ্যে থেকে ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইন যদি থাকে সেগুলো বাদ দিয়ে বাকিটুকুর উপরে আমার এখানে রেটটা অ্যাপ্লাই করতে হবে। এটা যদি পাবলিকলি ট্রেডেড কোম্পানি হইতো এখানে 32.5% না হয়ে হয়তো 25%, অর্থাৎ তার জন্য প্রযোজ্য যে হার সেই হারটা অ্যাপ্লাই করতে হবে। আর ডিভিডেন্টের উপরে সবসময় 20%, ক্যাপিটাল গেইনের উপরে সবসময় 15%। তাহলে যদি থাকে সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। তারপরে বের হবে টোটাল ট্যাক্স লায়াবিলিটি। এখান থেকে আমার টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স যেগুলো থাকবে সেগুলো বাদ দিলে আমি পাবো নেট ট্যাক্স লায়াবিলিটি। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, অর্থাৎ আমার কোম্পানি ট্যাক্স ক্যালকুলেশনের জন্য যে ধাপগুলা, প্রথমে টোটাল ইনকাম ক্যালকুলেশনের ধাপ, তারপরে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশনের ধাপ। তোমরা আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবো, সমস্যা হবে না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।